আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল, সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 এর পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে এই বৃষ্টিমুখর পরিবেশে আমি ঘরে বসে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। তো আজকের বৃষ্টির জন্য আমাদের প্রজেক্টের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আর বৃষ্টিটা মূলত কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে এবং এটার আবহাওয়ার পূর্বাভাস দেখে আমাদের দেশবাসী আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমাদের সমুদ্রের উপকূলে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। তো এই ঘূর্ণিঝড় নিয়ে আমি আজকে কিছু কথা বলবো এবং ঘূর্ণিঝড়টা কী কারণে হয়ে থাকে এবং এটা কতবার প্রতি বছরে হয়ে থাকে এই বিষয়টা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যদিও এই বিষয়টি আপনারা অনেকেই জানেন, তারপরেও আমি আজকে একটু জানানোর জন্য আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে মূলত সমুদ্রে সৃষ্ট একটি বৃষ্টি এবং বজ্রপাত আর ঘূর্ণি বাতাসের ফলে সৃষ্ট একটি ঝড়। এই ঝড়ের কারণে মূলত ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয় এবং এটা যখন সমুদ্রের মধ্যবর্তী স্থান থেকে এটা উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়ে এবং উপকূলীয় অঞ্চলে যখন আঘাত হানে তখন আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয় এবং তখন উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করে তাদের ঘরবাড়ি অনেকের ভেঙে যায়। অনেকে ঘূর্ণিঝড়ে যে জলোচ্ছ্বাসটা সৃষ্টি হয় এই জলোচ্ছ্বাসের কারণে অনেকের বাড়ি ভাসিয়ে নিয়ে যায়। এই সকল সমস্যাগুলো সৃষ্টি হয় এবং ঘূর্ণিঝড়টা মূলত আমাদের এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এটা যদিও আমাদের কিছু ক্ষয়ক্ষতির সৃষ্টি হয় কিন্তু এটার ক্ষেত্রে আমাদের এটার মাধ্যমে আমাদের যে পরিবেশের ভারসাম্যতা আছে এটা রক্ষা পায় এবং এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়াই হয়ে থাকে। আর হচ্ছে আমরা সাধারণ জানি, অনেকেই জানি না এই বিষয়টি। সেটা হচ্ছে ঘূর্ণিঝড় প্রায় প্রতি বছরে গড়ে 80 বার সৃষ্টি হয়। তো 80 বার ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা 2-1টা অংশ আমরা উপকূলীয় অঞ্চলে দেখতে পাই এবং এর বেশিরভাগ অংশই এটা সমুদ্রের মধ্যবর্তী স্থানে এটা মিলিয়ে যায় এবং এটা আবহাওয়াবিদ যারা আছেন তারা দেখতে পায় এবং এটা সাধারণ মানুষ আমরা হয়তো বা এই বিষয়টা অত বেশি খেয়াল রাখতে পারি না। তো ঘূর্ণিঝড় আসলেই আমাদের জন্য একটা ভয়ঙ্কর বিষয়। বর্তমান যেই ঘূর্ণিঝড়টা আমাদের দেশে সৃষ্টি চলছে এটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল নাম দেওয়া হয়েছে। এই রেমালের তাণ্ডবটা খুবই ভয়ঙ্কর। এটা কোথাও কোথাও 9 নম্বর বিপদ সংকেত এবং 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তো যেটা মানে বিপদ সংকেত দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আর হচ্ছে এই ঘূর্ণিঝড়টা আরও 2-1 দিন মনে হয় এটা এক্সটেন্ড করতে পারে। এই বিষয়টি আবহাওয়াবিদরা বর্তমানে আমাদেরকে জানাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা ঘূর্ণিঝড়ের সময় আপনারা সকলেই জানেন ঘূর্ণিঝড়ের সময় আমাদেরকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। যারা উপকূলীয় অঞ্চলে আছেন তাদের উদ্দেশ্যে আমাদের বলার হচ্ছে আমরা সাধারণত ঘূর্ণিঝড়ের সময় আমরা আশ্রয়কেন্দ্রগুলো যে থাকে দুর্যোগের আশ্রয়কেন্দ্র, এই আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা অবস্থান করব এবং আমরা প্রয়োজনীয় যেই কাগজপত্র অথবা প্রয়োজনীয় আমাদের যেই বাড়ির দলিলপত্র এই জিনিসগুলো আমরা সাথে নিয়ে যাব এবং হচ্ছে আমাদের প্রয়োজনীয় মোবাইল চার্জ রাখবো এবং শুকনা খাবার আমরা সাথে রাখবো। আর হচ্ছে গবাদি পশু থাকলে এগুলো আমাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই বিষয়গুলো এবং সরকারি নির্দেশনাগুলো আমরা মেনে চলবো, কারণ আমরা জানি সরকারিভাবে আমাদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় এবং দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ স্থানে আমাদের বাংলাদেশ সরকারের বেশ কিছু ভলেন্টিয়ার টিম এখানে কাজ করে এবং সরকারি বিভিন্ন সংস্থার লোকজন এখানে কাজ করে। সরকারি বিভিন্ন নির্দেশনা আমরা এখানে মেনে চলবো এবং আরেকটা বিষয় হচ্ছে রেডিও এবং টেলিভিশনের খবরগুলোকে আমরা খেয়াল করব এবং দুর্যোগ স্থানে যেখানে মহাবিপদ সংকেত দেখানো হয়েছে ওইখানে আমরা যাব না এবং যেখানে 9 নম্বর 8 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে ওইখান থেকে আমরা আশ্রয়কেন্দ্রে চলে আসবো। তো এই বিষয়গুলো আমরা মেনে চলার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।